আজকের আলোচনাটা কিন্তু এমন একটা উদ্যোগ নিয়ে যা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা পরিবারের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। আমরা বিয়ে এবং তালাক রেজিস্ট্রেশনের পুরো যে প্রক্রিয়াটা মানে কাগজের খাতা থেকে একটা পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার যে প্রস্তাবনা সেটা নিয়ে গভীরে যাব। আমাদের হাতে এই বিষয়ে সরকারের একটা বিস্তারিত নোট আছে। তো আমাদের আজকের মিশন হলো এটা বোঝা যে হঠাৎ কেনই পরিবর্তনের দরকার হলো, নতুন সিস্টেমটা ঠিক কেমন হতে যাচ্ছে, আর এর ফলে আমাদের জীবনে ঠিক কি কি বদলাতে পারে। আর এটা কিন্তু শুধু একটা প্রযুক্তিগত আপগ্রেডেশনের বিষয় না, এর সাথে জড়িয়ে আছে নাগরিক অধিকার, সামাজিক নিরাপত্তা আর স্বচ্ছতার মতো বড় বড় প্রশ্ন। আচ্ছা, আর এই পুরো আলোচনার মূলে রয়েছে হাইকোর্টের একটি রায়, যা আসলে এই গোটা প্রক্রিয়াটার ইঞ্জিন হিসেবে কাজ করছে। চলুন তাহলে সেখান থেকে শুরু করা যাক। হঠাৎ করে এই ডিজিটাল ব্যবস্থার কথা কেন আসছে? নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ আছে। হাইকোর্ট ঠিক কি এমন পর্যবেক্ষণ দিয়েছেন যে পুরো সিস্টেমটাই বদলে ফেলার কথা হচ্ছে? হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ একটা বলতে গেলে যুগান্তকারী রায় দিয়েছেন। আদালত খুব স্পষ্টভাবে বলেছেন, বর্তমান যে কাগজভিত্তিক ব্যবস্থা সেখানে বিয়ে বা তালাকের কোনো তথ্য যাচাই করার কোনো সহজ উপায় নেই। এটা একটা বিচ্ছিন্ন অফলাইন সিস্টেম। মানে একটার সাথে আরেকটার কোনো সংযোগ নেই। একদম। এর ফলে পারিবারিক স্থিতিশীলতা যেমন নষ্ট হচ্ছে, তেমনি অনেক সময় সন্তানের বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে। ঠিক তাই, সন্তানের বৈধতা নিয়েও জটিল প্রশ্ন উঠছে। এক মিনিট, তার মানে কি আমি ঠিক বুঝলাম? আদালত বলছেন যে বর্তমান ব্যবস্থাটা নাগরিকদের, বিশেষ করে নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে? ঠিক তাই। আদালত বলছেন একটা সমন্বিত ডিজিটাল ডাটাবেজের অভাবে প্রতারণার সুযোগ তৈরি হচ্ছে। কেউ হয়তো তার আগের বিয়ের কথা গোপন করে আবার বিয়ে করছে, আর সেটা যাচাই করার কোনো উপায়ই থাকছে না। আচ্ছা, আদালত এটাকে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে দেখছেন, যা নাগরিকদের জীবন ও মর্যাদার অধিকার নিশ্চিত করে। সবচেয়ে কঠিন পর্যবেক্ষণটা হল, আইন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটা কার্যকর ডিজিটাল ব্যবস্থা তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাই আদালত সরাসরি নির্দেশ দিয়েছেন, সমস্ত বিয়ে ও তালাকের তথ্য বাধ্যতামূলকভাবে ডিজিটালি নিবন্ধন করতে হবে এবং একটা কেন্দ্রীয় ডাটাবেজে সুরক্ষিত রাখতে হবে। তার মানে আদালত একরকম বাধ্য হয়েই এই রায় দিয়েছেন। এই যে ব্যর্থতার কথা বলা হলো, এই পুরনো ব্যবস্থার সমস্যাগুলো ঠিক কোথায়? কাগজ কলমের এই ব্যবস্থা তো এতদিন ধরে চলেই আসছিল। উৎসের নোটে নিশ্চয়ই এই সীমাবদ্ধতাগুলো আলাদা করে বলা আছে। হ্যাঁ, নোটে সমস্যাগুলোকে খুব পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। প্রথম এবং সবচেয়ে সাধারণ সমস্যা হল তথ্যের ঝুঁকি। তথ্যের ঝুঁকি মানে সবকিছু হাতে লেখা হয়। কাজীরা যখন রেজিস্টার খাতায় তথ্য লেখেন, তখন নামের বানান ভুল হওয়া, ঠিকানা এদিক ওদিক হওয়া বা কোনো একটা সংখ্যা ভুল লেখা খুব স্বাভাবিক। দেখতে ছোট ভুল মনে হলেও পরে পাসপোর্ট করা, বাচ্চার স্কুলে ভর্তি বা ধরুন সম্পত্তির উত্তরাধিকারের মতো বিষয়ে এই ছোট ভুলগুলোই বিরাট আইনি জটিলতা তৈরি করে। বুঝতে পেরেছি। আর প্রতারণার বিষয়টা যা আদালত উল্লেখ করেছেন, ওটা ঠিক কিভাবে ঘটে? এখানেই সিস্টেমের সবচেয়ে বড় ফাঁক। ভাবুন একবার, একজন লোক ঢাকায় বিয়ে করে তার স্ত্রীর সাথে থাকছে। পরে সে তার জাতীয় পরিচয়পত্রের ঠিকানা বদলে নিল, তারপর অন্য কোনো জেলায় গিয়ে নিজেকে অবিবাহিত দাবি করে আবার বিয়ে করল। আচ্ছা, বর্তমান ব্যবস্থায় নতুন কাজের পক্ষে এটা ধরার প্রায় কোনো উপায় নেই, কারণ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের নম্বরের সাথে তার বৈবাহিক অবস্থা মিলিয়ে দেখার কোনো কেন্দ্রীয় সিস্টেমই নেই। তার মানে তো একই দুর্বলতা ব্যবহার করে বাল্যবিবাহ হচ্ছে, তাই না? একদম। বয়স যাচাই করার সহজ কোনো উপায় নেই, তো বাল্যবিবাহের ঝুঁকিটা রয়েই যাচ্ছে। কাগজে একটা বয়স লিখে দিলেই হলো। Right? সেটা আসল কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়ার সুযোগ খুব কম। কাজের ওপরই সব নির্ভর করতে হয়। এর সাথে আছে জালিয়াতির ভয়। যেমন ভুয়া কাবিননামা তৈরি করা বা রেজিস্টার বইয়ের পাতা পরিবর্তন করার মতো ঘটনাও তো ঘটে। আর সাধারণ মানুষ হিসেবে আমাদের অসুবিধাগুলো কি? আমাদের তো বিয়ে হয়ে গেলে একটা কাগজ হাতে পায়, ব্যাস। দুটো বড় অসুবিধা আছে। এক, জরুরি প্রয়োজনে, যেমন ধরুন বিদেশে যাওয়ার জন্য ম্যারেজ সার্টিফিকেট দরকার, তখন সনদটা সাথে সাথে পাওয়া কঠিন। কাজীর কাছে দৌড়াতে হয়, তিনি ব্যস্ত থাকতে পারেন বা রেজিস্টার খাতা খুঁজে পেতে সময় লাগতে পারে। 2, কাগজের সনদ দীর্ঘমেয়াদে ভালোভাবে সংরক্ষণ করাটাও একটা চ্যালেঞ্জ। ছিঁড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, পানিতে ভিজে নষ্ট হতে পারে। ঠিক। আর সবশেষে
সরকারের দিক থেকেও একটা বড় সমস্যা আছে। নিবন্ধন ফি বাবদ যে রাজস্ব আদায় হয় তার সঠিক হিসাব রাখা এবং আদায় নিশ্চিত করা এই ম্যানুয়াল পদ্ধতিতে বেশ কঠিন। অনেক ক্ষেত্রে স্বচ্ছতার অভাব থাকে। এতগুলো সমস্যার কথা শুনে মনে হচ্ছে সমাধানটাও নিশ্চয়ই খুব বড় কিছু হতে হবে। এই কাগজ কলমকে পুরোপুরি বাতিল করে দেওয়ার জন্য কি ধরনের প্রযুক্তির কথা ভাবা হচ্ছে? এটা কি শুধু খাতার বদলে কম্পিউটারে টাইপ করার মতো কোনো ব্যাপার, নাকি আরও বড় কিছু? এটা তার চেয়ে অনেক বেশি আধুনিক, সমন্বিত আর বলতে গেলে প্রায় দুর্ভেদ্য একটা ব্যবস্থা। প্রস্তাবিত মডেলটা শুনলেই বোঝা যাবে। প্রথমত, কাজীরা আর কাঁধে করে ভারী রেজিস্টার খাতা নিয়ে ঘুরবেন না। তাদের কাছে থাকবে একটা পোর্টেবল ডিভাইস, হতে পারে একটা ট্যাবলেট বা স্মার্টফোন, আচ্ছা যেখানে একটা বিশেষ অ্যাপ ব্যবহার করে তারা দিয়ে নিবন্ধন করবেন। আচ্ছা, তাহলে তথ্য যাচাইয়ের ব্যাপারটা কিভাবে হবে? প্রতারণা ঠেকানোর মূল কৌশলটা কি? এখানেই আসল বিপ্লবটা ঘটবে। অ্যাপে যখন বরকনের নাম, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর এবং জন্ম নিবন্ধন নম্বর প্রবেশ করানো হবে, ঠিক সেই মুহূর্তে অ্যাপটি নির্বাচন কমিশনের জাতীয় ডাটাবেস এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন অফিসের ডাটাবেসের সাথে কানেক্ট করবে। ওহ, কয়েক সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সব তথ্য যাচাই হয়ে যাবে। এক মুহূর্ত। তার মানে কি কাজী চাইলেও আর বয়স বাড়িয়ে বা কমিয়ে দেখাতে পারবেন না? বা কেউ নিজের ভুল নাম পরিচয় দিতে পারবে না? সিস্টেমই তাকে আটকে দেবে? একদম। সিস্টেমটাই এখন প্রহরী। যদি এনআইডি অনুযায়ী বয়স 18-র কম হয়, সিস্টেম নিবন্ধন প্রক্রিয়াটাই লক করে দেবে। বাহ! যদি এনআইডি ডাটাবেসে কারোর বৈবাহিক অবস্থা বিবাহিত দেখায়, তাহলে পুনরায় বিয়ের জন্য আগের তালাকের প্রমাণপত্র আপলোড করতে হবে। পরিচয় জালিয়াতি বা বয়স লুকানোর কোনো সুযোগই আর থাকছে না। বাল্যবিবাহ আর তথ্য গোপন করে বহু বিবাহ প্রতিরোধের জন্য এটাই হতে চলেছে সবচেয়ে শক্তিশালী ধাপ। দারুণ। তার মানে তথ্যের সত্যতা শুরুতেই নিশ্চিত হয়ে যাচ্ছে। এটা তো অসাধারণ। এর পরের ধাপগুলো কি? এর পরের ধাপগুলো নিরাপত্তা আরও বাড়াবে। বর, কনে এবং সাক্ষীদের লাইভ ছবি তোলা হবে, তাদের ডিজিটাল স্বাক্ষর নেওয়া হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্টও সংগ্রহ করা হবে। ফিঙ্গারপ্রিন্টও? হ্যাঁ, এর ফলে ভবিষ্যতে কেউ মৌচুক করে বিয়ে রেজিস্ট্রি করার চেষ্টা করলে বা কোনো পক্ষ অস্বীকার করলে এই বায়োমেট্রিক প্রমাণ হাজির করা যাবে। আর লেনদেন, কাবিনের টাকা আর কাজীর ফির ব্যাপারটা তো প্রায় একটা অস্বচ্ছতার জায়গা। সেটা কেমন হবে? সেটাও পুরোপুরি ডিজিটাল এবং স্বচ্ছ। কাবিনের পরিমাণ অনুযায়ী যে নির্ধারিত সরকারি ফি এবং কাজীর ফি দুটোই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস, মানে বিকাশ বা নগদের মতো? হ্যাঁ, বিকাশ বা নগদের মাধ্যমে অ্যাপের ভেতর থেকেই পরিশোধ করা যাবে। এখানে সবচেয়ে চমৎকার বিষয় হল লেনদেন হওয়ার সাথে সাথে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে দুটি ভাগে ভাগ হয়ে যাবে। কিভাবে? সরকারি ফির অংশটুকু সরাসরি সরকারের আইবাস প্লাস প্লাস সিস্টেমের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে, আর কাজীর ফির অংশটুকু স্বয়ংক্রিয়ভাবে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। কোনো মধ্যস্বত্বভোগী বা নগদ লেনদেনের অস্বচ্ছতার সুযোগই থাকছে না। তার মানে পুরো প্রক্রিয়াটা একটা ক্যাশলেস, স্বচ্ছ ইকোসিস্টেমে চলে আসছে। আর এই সব তথ্য, এগুলো কোথায় জমা থাকবে? সমস্ত তথ্য, ছবি, স্বাক্ষর, ফিঙ্গারপ্রিন্ট সবকিছু একটা কেন্দ্রীয় সার্ভারে সুরক্ষিত থাকবে। নিবন্ধন শেষ হওয়ার পর শুধু একটা ডিজিটাল সার্টিফিকেটে নয়, বরং বাংলা ও ইংরেজিতে দুটি স্মার্ট ম্যারেজ কার্ড তৈরি হবে এবং সেগুলো সরকারি ডাকযোগে বর-কনের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। স্মার্ট ম্যারেজ কার্ড, অনেকটা স্মার্ট এনআইডি কার্ডের মতো? ঠিক তাই। এই স্মার্ট কার্ডের ব্যাপারটা তো ইন্টারেস্টিং। এটাকে অনেকটা বিয়ের পাসপোর্ট বলা যেতে পারে। আপনার সব আইনি প্রমাণ এখন একটা কার্ডে, ওয়ালেটে থাকবে। খুব সুন্দর বলেছেন। ঠিক তাই, এটাকে ম্যারেজ পাসপোর্টই বলা যায়। ভবিষ্যতে যে কোনো জায়গায়, যেমন সন্তানের স্কুলে ভর্তি, ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা বা পাসপোর্টের জন্য আবেদন করার সময় শুধু এই কার্ডটি দেখালেই হবে। আচ্ছা, কার্ডের কিউআর কোড স্ক্যান করে যে কোনো অনুমোদিত কর্তৃপক্ষ মুহূর্তেই সব তথ্য যাচাই করে নিতে পারবে। একটা প্রশ্ন মাথায় আসছে। এই সব তো নতুন বিয়ের ক্ষেত্রে, কিন্তু যাদের বিয়ে অনেক আগে হয়ে গেছে তাদের কি হবে? দেশের কোটি কোটি পুরনো বিবাহ কি এই সিস্টেমের বাইরেই থেকে যাবে?
না, এই প্রস্তাবে সেই সুযোগও রাখা হয়েছে। আগে নিবন্ধিত বিবাহগুলোকেও ডিজিটাল পদ্ধতিতে পুনর্নিবন্ধনের একটি সুযোগ দেওয়া হবে। ও আচ্ছা। কাজীর কাছে গিয়ে পুরনো কাবিননামা দেখিয়ে নির্দিষ্ট ফি দিয়ে পুরনো বিয়েটাকেও এই নতুন ডিজিটাল ডাটাবেজের আওতায় নিয়ে আসা যাবে এবং স্মার্ট কার্ড পাওয়া যাবে। এটা একটা বিশাল কর্মযজ্ঞ হবে, কিন্তু এর মাধ্যমে পুরনো নথিগুলো একটি আধুনিক ও সুরক্ষিত কাঠামোর মধ্যে চলে আসবে। তাহলে সব মিলিয়ে যদি আমরা এর ফলাফলটা দেখি, নাগরিক জীবনে এবং সামগ্রিকভাবে দেশে এর কি প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে? এর প্রত্যাশিত সুফলগুলো বেশ সুদূরপ্রসারী। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিবাহ ও তালাকের একটি কেন্দ্রীয় ও নির্ভরযোগ্য জাতীয় ডেটাবেস তৈরি হবে। দেশের যে কোনো প্রান্ত থেকে অনুমোদিত ব্যক্তিরা সঠিক তথ্য যাচাই করতে পারবেন। শুধু একটা ডাটাবেজ না, এটা তো একটা সামাজিক আয়নার মতো কাজ করবে, তাই না? 100%। শুধু একটা ডাটাবেস তৈরি হবে না, বরং এর মাধ্যমে প্রথমবারের মতো রিয়েল টাইম সামাজিক ডেটা পাওয়া যাবে। সরকার চাইলে এর মাধ্যমে অঞ্চলভিত্তিক বাল্যবিবাহের হার, তালাকের প্রবণতা, এমনকি বহুবিবাহের হটস্পটগুলো চিহ্নিত করতে পারবে। তার মানে এটা শুধু নাগরিক সেবা নয়। না, এটা একটা শক্তিশালী সমাজ গবেষণার টুল হয়ে উঠবে, যা দিয়ে ভবিষ্যতে আরও কার্যকর নীতি নির্ধারণ করা সম্ভব হবে। আর সামাজিক সমস্যাগুলোর উপরে সরাসরি প্রভাব কি হবে? হবে। তৃতীয়ত, বিবাহ সংক্রান্ত প্রতারণা, যেমন ভুয়া কাবিননামা তৈরি বা পরিচয় জালিয়াতি, বহুলাংশে কমে আসবে। এর সরাসরি প্রভাব পড়বে নারীর অধিকার ও পারিবারিক নিরাপত্তার উপর। নারীরা বিয়ের আগে খুব সহজেই প্রস্তাবিত বরের বৈবাহিক অবস্থা যাচাই করে নিতে পারবেন। এটি তাদের ক্ষমতায়নের জন্য একটি বড় হাতিয়ার হবে। এই পুরো ব্যবস্থাটা শুনতে অসাধারণ লাগছে, কিন্তু হাজার হাজার কাজীকে ডিভাইস দেয়া, তাদের প্রশিক্ষণ দেওয়া আর সারা দেশে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত করা, এটা কি একটু বেশি উচ্চাবিলাসী পরিকল্পনা হয়ে যাচ্ছে না? মানে বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো নিয়ে নোটে কি বলা আছে? এটা নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ, এবং এই প্রশ্নটা খুবই যৌক্তিক। নোটে এই বিষয়টিও পরিষ্কার করা হয়েছে। বাস্তবায়নের দায়িত্ব দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অধীন স্ট্রেংথেনিং পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনেবল সার্ভিস ডেলিভারি বা সংক্ষেপে SPFMS এর IBAS++ প্ল্যাটফর্মকে প্রস্তাব করা হয়েছে। তাদেরকেই কেন বেছে নেওয়া হলো? অন্য কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানকে নয় কেন? কারণ হিসেবে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানটির ইতোমধ্যে জাতীয় পর্যায়ে বিশাল ডেটা ম্যানেজমেন্ট, সফটওয়্যার তৈরি এবং আর্থিক সিস্টেমকে অনুগাত করার অভিজ্ঞতা ও অবকাঠামো রয়েছে। ও আচ্ছা। তারা সরকারের বেতন, ভাতা, পেনশন থেকে শুরু করে সব আর্থিক ব্যবস্থাপনার জন্য যে IBS++ সফটওয়্যার পরিচালনা করে, সেটি একটি অত্যন্ত সফল এবং সুরক্ষিত প্ল্যাটফর্ম। তাই নতুন করে শূন্য থেকে কিছু তৈরি করার চেয়ে তাদের সক্ষমতাকে কাজে লাগালোই বেশি যুক্তিসঙ্গত ও নিরাপদ বলে মনে করা হয়েছে। তাদের কাছে দেশব্যাপী একটা নেটওয়ার্কও আছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে একটি আদালতের নির্দেশনাকে কেন্দ্র করে বিবাহ নিবন্ধনের মতো একটি ঐতিহ্যবাহী প্রক্রিয়াকে পুরোপুরি ডিজিটাল যুগে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে শুধু স্বচ্ছতাই বাড়বে না, বরং এটি বহু সামাজিক সমস্যার গোড়াতেই সমাধান নিয়ে আসতে পারে। একদমই তাই। এটা শুধুমাত্র একটা প্রযুক্তিগত আপগ্রেডেশন নয়, বরং এটা নাগরিকের আইনি অধিকার, বিশেষ করে নারীর সুরক্ষা নিশ্চিত করার এবং সুশাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাগজ কলমের ভরসায় থাকা একটি ব্যবস্থা থেকে বেরিয়ে এসে ডিজিটাল ভেরিফিকেশনের উপর ভিত্তি করে একটি নতুন, আরও নিরাপদ সমাজ গঠনের প্রচেষ্টা। এই প্রস্তাবনায় পুরনো বিবাহগুলোকেও ডিজিটাল করার সুযোগ রাখা হয়েছে। একবার ভাবুন তো, দেশের কয়েক কোটি পুরনো হাতে লেখা বিয়ের নথি যখন এই ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে, তখন জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো কী ধরনের সামাজিক চিত্র বা এতদিন লুকিয়ে থাকা কোনো অসঙ্গতিগুলো আমাদের সামনে উঠে আসতে পারে।